নমস্কার। আজকে আরেকটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আমি আগের ভিডিওতে শুরু করেছিলাম যে আমাদের স্কুল কারিকুলামে বিভিন্ন রকমের বিষয় রয়েছে। সেই বিষয়গুলোর কি উদ্দেশ্য নিয়ে বা কেন সেই বিষয়গুলোকে স্কুল স্তরে রাখা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। এর আগের দিন আমি বাংলা ভাষা কেন স্কুল কারিকুলামে রাখা হয়েছে বা অন্যান্য বিষয়গুলো কেন স্কুল কারিকুলামে রাখা হয়েছে সেগুলো আমি পরে পরে আসব। আমি বাংলা ভাষা সম্বন্ধে একটা প্রতিবেদন দিয়েছিলাম। আজকে আমি আরেকটা বিষয়, যেটা হচ্ছে আমাদের স্কুল কারিকুলামের অন্তর্গত এইরকমই আরেকটি ভাষা, যেটা হচ্ছে তৃতীয় ভাষা। তো এই যে স্কুল কারিকুলামে যে বিভিন্ন রকমের যে বিষয়গুলো রাখা হয়, সেই বিষয়গুলো রাখার একটা উদ্দেশ্য রয়েছে। তার মূল উদ্দেশ্য কি না, বিভিন্ন রকমের বিষয় এবং যে বিভিন্ন রকমের যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো স্কুল স্তরে থাকে, তাতে করে কি হয়, শিক্ষার্থীর বিভিন্ন রকমের তার মধ্যে যে সম্ভাবনাগুলো থাকে সেই সম্ভাবনাগুলো সঠিকভাবে প্রকাশ পায়। তো এই যে বিষয়গুলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে যারা কারিকুলাম ফ্রেম করেন, তারা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সেই বিষয়গুলোকে স্কুল স্তরে রাখেন। কিন্তু বর্তমানে যেটা হয় যে স্কুল স্তর এবং যেখানে কারিকুলামটা ডিজাইন করা হয়, এই যে দুটো দপ্তরের মধ্যে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায়। এই কমিউনিকেশন গ্যাপ থেকে যাওয়ার জন্য একটা সমস্যার সৃষ্টি হয়, যেটা হয় কি, যে যে উদ্দেশ্যটা নিয়ে এই বিষয়গুলোকে রাখা হচ্ছে বা কারিকুলামটাকে ডিজাইন করা হয়েছে, তো সেটা হচ্ছে তার সঠিকভাবে সেগুলোকে ওরিয়েন্টেড করা হয় না, বা সেগুলো সঠিকভাবে জানানোর জন্য এখানে হয় কি, যে বিদ্যালয় স্তরে সেগুলো গ্রহণযোগ্যতা কমতে থাকে। সেখানে হয় কি, যে অভিভাবক অভিভাবিকাদের মধ্যে একটা অসন্তোষ প্রকাশ পায় যে এই বিষয় কেন রাখা হয়েছে, এর উদ্দেশ্য কি, এর ভবিষ্যৎ কি, এরকম বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। তো যখন যে একটা বিষয় নিয়ে সবার মনে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে এবং সেই প্রশ্নগুলো প্রাথমিকভাবে সেগুলো হয় বিভিন্ন রকমের নেগেটিভ প্রশ্ন, তো যার জন্য হয় কি, যখন অভিভাবক অভিভাবিকাদের মধ্যে সেই তাদের যে মানসিকতার মধ্যে যে নেগেটিভ চিন্তাভাবনাগুলো যে থাকছে, সেখানে দেখা যায় কি, যে শিক্ষার্থীদের মধ্যে তাদের উপর একটা প্রভাব পড়ে এবং তারা সেই সমস্ত বিষয়গুলো পড়তে চায় না। তো আমার উদ্দেশ্য হলো যে এই সমস্ত বিষয়গুলো কারিকুলামে রাখা হয়েছে কেন। আমি আবারও বলছি যে আমার বিষয় কিন্তু কোনো ভাষা নয়, আমি বায়োলজিক্যাল সায়েন্সের, কিন্তু আমি বিভিন্ন জায়গায় পড়েছি এবং কোথাও যেন আমার মনে হয়েছে যে প্রত্যেকটা বিষয়ে কোথাও না কোথাও একটা গুরুত্ব রয়েছে। সেই গুরুত্বগুলোকে যদি আমরা সঠিকভাবে জানি, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে সেই বিষয়টাকে পড়ার বা জানার আমাদের আগ্রহ হচ্ছে। তো সেই রকমই আজকের একটা বিষয়, যে বিষয়টা হলো সংস্কৃত। এটা আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের
যে সরকারি যে স্কুলগুলো রয়েছে বা বিভিন্ন যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে, মানে যেটা আমি বলবো যে স্টেট বোর্ড, সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে এখানে দেখা যাচ্ছে যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সংস্কৃতকে দেওয়া হচ্ছে। এবার যে সংস্কৃতটাকে কেন রাখা হয়েছে বা সংস্কৃতটা পড়বো কেন, সেটা নিয়ে আমার এই প্রতিবেদন। তো এখানে যে প্রতিবেদনটা তৈরি করার সময় যে বিভিন্ন রকমের যে তথ্যগুলো আমি পেয়েছি, তো সেই তথ্যগুলোর ভিত্তিতে কোথাও যেন আমার মনে হয়েছে যে সংস্কৃত স্কুল স্তরে স্কুল স্তরে এটার হচ্ছে বাধ্যতামূলক হওয়া উচিত। তো কেন এটা বাধ্যতামূলক হওয়া উচিত? যে একটা তৃতীয় ভাষা তো আমরা পড়ছি, সেই তৃতীয় ভাষাতে বিভিন্ন রকমের ভাষা পড়া যায়, যেখানে হিন্দি নেওয়া যেতে পারে, সংস্কৃত নেওয়া যেতে পারে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ নেওয়া যেতে পারে। সেখানে আমি বলবো যে না, তৃতীয় ভাষা হিসেবে সংস্কৃতটাকেই হচ্ছে বাধ্যতামূলক করা হোক। এটা নিয়ে তো কেন না, প্রথমেই বলবো যে সংস্কৃত একটা হচ্ছে শুধু যে একটা ভাষা তা নয়, এটি ভারতের জ্ঞান, সংস্কৃতি এবং ঐতিহ্যের ভাণ্ডার। প্রাচীন ভারতীয় দর্শন, বিজ্ঞান, গণিত, সাহিত্য ও ধর্মীয় শাস্ত্রের মূল আধার হচ্ছে এই ভাষা। বর্তমান প্রজন্ম যদি সংস্কৃত ভাষায় প্রাথমিক স্তরে শিক্ষালাভ করে, তবে তাদের নিজের শিকড়কে আরো গভীরভাবে জানতে পারবে। তো এবার এই যে সংস্কৃত ভাষাটা কেন রাখা হচ্ছে বা সংস্কৃত আমরা কেন পড়ব, সেটার এবার একটু জেনে নেওয়া যাক যে কি কি রয়েছে। না, প্রথমেই যেটা বলবো, সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সংযোগ। সংস্কৃত ভারতের বহু হাজার বছরের ঐতিহ্য বহন করে। এখানে বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত প্রভৃতি যে বিশ্ববন্দিত গ্রন্থ এই ভাষায় লেখা হয়েছে। আর সংস্কৃত শেখার মাধ্যমে ছাত্রছাত্রীরা ভারতের গভীর জ্ঞান চর্চার ধারা সম্পর্কে সচেতন হতে পারে। এটা গেল। আর রয়েছে কি না, হচ্ছে সংস্কৃত পড়লে ভাষাগত দক্ষতা এবং মানসিক বিকাশ ঘটে। সংস্কৃত ভাষার যে ব্যাকরণ, সেটা অত্যন্ত যুক্তিসম্মত এবং সুগঠিত। কেন না, হচ্ছে সংস্কৃত ভাষা যে শুধুমাত্র ভারতীয় ভাষাগুলোকেই নয়, ইউরোপীয় যে ভাষা যেমন হচ্ছে ল্যাটিন, গ্রিক, জার্মানি, ফরাসি, ইংরেজি, এই সমস্ত ভাষাকেও প্রভাবিত করেছে। তো এই সমস্ত যে ভাষাগুলো রয়েছে, যে ইউরোপিয়ান যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলোর সঙ্গে সংস্কৃত ভাষার অনেক মিল খুঁজে পাওয়া যায়। তো যার জন্য সংস্কৃতের এই যে ব্যাকরণ যে গঠন, এবং সেটা যে ভীষণ একটা স্ট্রাকচারালি ভীষণভাবে সায়েন্টিফিক এবং তার হচ্ছে সুগঠিত, যার জন্য সংস্কৃত যদি আমরা ব্যাকরণটা যদি সঠিকভাবে যদি আমরা জানতে পারি, তাহলে ইউরোপিয়ান যে ভাষাগুলো রয়েছে তার ব্যাকরণ বুঝতে এবং সেই ভাষাগুলো শিখতে আমাদের অনেক সুবিধে হয়। আর সংস্কৃত ভাষার সঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষার বা ইন্দো ইউরোপীয় পরিবারের একটা সম্পর্ক রয়েছে। তো সংস্কৃত একটি ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। এই একই পরিবারের অন্তর্গত ইংরেজি, ফরাসি, জার্মান, ল্যাটিন, গ্রিক ইত্যাদি ভাষাও। এই কারণে শব্দ, ধ্বনি, ধাতু
এবং ব্যাকরণগত কাঠামোর মধ্যে উল্লেখযোগ্য সদৃশ্যতা লক্ষ্য করা যায়। এবার কি রয়েছে না, এই যে সংস্কৃতর যে ধাতু এবং শব্দ গঠনের প্রক্রিয়া, সংস্কৃত এবং ল্যাটিন উভয় ভাষাতেই ধাতুর উপর ভিত্তি করে শব্দ তৈরি হয়। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে সংস্কৃত যদি আমরা ভালো মতন জানি বা জানার সুযোগ পাই বা জানার সুযোগ হয়, তাহলে ইউরোপিয়ান যে পরিবারের যে ভাষাগুলো রয়েছে বা ইউরোপের যে ভাষাগুলো রয়েছে, সেই ভাষাগুলোকে কিন্তু খুব সহজেই রপ্ত করা যেতে পারে। এবার রয়েছে যে এর ব্যাকরণগত শ্রেণীবিভাগ এবং তার রূপ পরিবর্তন। সংস্কৃত এবং ল্যাটিন ভাষা উভয়েই নামপদের বিভক্তি এবং ক্রিয়াপদের রূপ পরিবর্তন অনুসরণ করে। তো যেখানে আমরা দেখব যে ইংরেজি ভাষা শিখতে গেলে যে এখানে যে যখন আমরা ইংরেজি ভাষাকে যখন কনজুগেট করতে হয়, কনজুগেশনের সময় কনজুগেশন সঠিকভাবে না শিখলে আমরা দেখা যায় যে ইংরেজি বাক্য গঠন করতে আমাদের ভীষণ রকমের সমস্যা হয়। তো সেই জন্য যদি আমাদের সংস্কৃত ভাষাতে যদি এই কনজুগেশনগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে দেখা যাবে যে ইংরেজি ভাষাকে রপ্ত করতে বা এই ধরনের যে ইউরোপিয়ান যে ইন্দো ইউরোপিয়ান পরিবারের যে ভাষাগুলো রয়েছে সেগুলোকে রপ্ত করা অনেক সহজ হবে। আর সংস্কৃত ও ল্যাটিন ভাষা উভয়েই নামপদের বিভক্তি ও ক্রিয়াপদের রূপ পরিবর্তন অনুসরণ করে। তাহলে যদি সংস্কৃত ভাষা যদি সঠিকভাবে আয়ত্ত করা যায় বা আয়ত্ত করার সুযোগ হয়, তাহলে ল্যাটিন ভাষা এবং সেখান থেকে যে সমস্ত ভাষাগুলি উদ্ভূত হয়েছে সেগুলো খুব সহজেই আয়ত্ত করা যেতে পারে। আর হচ্ছে উচ্চারণ পদ্ধতি, ধ্বনিগত কাঠামো। সংস্কৃত ভাষার স্বরের উচ্চারণ, ব্যঞ্জনের গঠন ও ব্যাকরণগত ধ্বনিবিন্যাস অত্যন্ত বিজ্ঞানসম্মত, যা পরবর্তীতে ইউরোপীয় ভাষাতত্ত্ব চর্চার উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়েছে। আর আধুনিক ভাষাতত্ত্বে সংস্কৃতের তো অবদান রয়েছে। 1776 সালে স্যার উইলিয়াম জোন্স বলেছিলেন, দ্য সংস্কৃত ল্যাঙ্গুয়েজ হোয়াট এভার বি ইটস অ্যান্টিকুইটি ইজ অফ ওয়ান্ডারফুল স্ট্রাকচার, মোর পারফেক্ট দেন গ্রিক, মোর কপিয়াস দেন দ্য ল্যাটিন অ্যান্ড মোর এক্সকুইজিটলি রিফাইন্ড দেন আইদার। এই পর্যবেক্ষণের ফলে তুলনামূলক ভাষাতত্ত্ব ও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের ধারণার জন্ম হয়েছে। এটি অন্যান্য ভারতীয় ভাষা শেখার ভিত্তি হিসেবে কাজ করে। যেমন এই ভাষা যদি সঠিকভাবে জানা যায়, তাহলে অন্যান্য ভাষা যেমন হচ্ছে হিন্দি, ওড়িয়া, মারাঠি, এগুলো খুব সহজেই শেখা যায়। এবং গবেষণায় যেটা বলছে, সংস্কৃত ভাষা শেখার ফলে মনে রাখার ক্ষমতা এবং বিশ্লেষণ ক্ষমতা অনেক বৃদ্ধি পায়। এবার তো গেল যে এত কিছু জানলাম, এবার এর ভবিষ্যৎ কি রয়েছে। তো নিশ্চয়ই আমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করব, যেটা জানতে চাইছি, তো সেখানে আমাদের সবসময় একটা উদ্দেশ্য থাকে যে আমাদের এই পড়াশোনা আমাদের জীবিকার জন্য কতটা সহযোগিতা করবে। কীরকম না, এখানে সংস্কৃত ভাষার উচ্চতর পড়াশোনা, গবেষণা, অনুবাদ, শিক্ষাদান এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে এটা কাজ করা যায়।
তো এখানে তাহলে কি হচ্ছে যে বর্তমানে যেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এআই নিয়ে বর্তমানে অনেক কিছু হচ্ছে। তো যেখানে আমরা মনে করি যে সংস্কৃত একটা প্রাচীন ভাষা, এটা শুধুমাত্র বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত লেখা হয়েছে এবং সেগুলোকে জানা বা পড়ার জন্যই সংস্কৃতটা জানা প্রয়োজন, কিন্তু তা নয়। এটার হচ্ছে বর্তমানে এই ভাষার যথেষ্ট প্রয়োগ রয়েছে। তারপরে যেটা রয়েছে যে এই যে বর্তমানে যে সংস্কৃত ভাষাটা ধীরে ধীরে আমাদের স্কুল স্তর থেকে অবলুপ্তির পথে, এরকম বহু স্কুল রয়েছে যে সমস্ত স্কুলগুলোতে তৃতীয় ভাষা হিসেবে সংস্কৃত নয় অন্য কোনো ভাষা, হিন্দি বা অন্য কোনো ভাষা পড়ানো হয়। তার অন্যতম কারণ কি রয়েছে না, বর্তমানে যেহেতু সংস্কৃত নিয়ে ছেলেমেয়েরা আগ্রহী নয়, তারা উচ্চতর শিক্ষা গ্রহণ করতে চায় না। তার কারণ হচ্ছে অনেকে মনে করেন যে তার এই ভাষার কোনো ভবিষ্যৎ নেই। তো যার জন্য কি হয় না, এখানে শিক্ষকের একটা অভাব থাকে, শিক্ষার্থীদের আগ্রহের অভাব থাকে এবং জটিলতা নিয়ে ভীতি থাকে। তাহলে সমস্যাটা কোথায় না, কোয়ালিফাইড টিচার পাওয়া যাচ্ছে না। কোয়ালিফাইড টিচার যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ কি হয় না, একজন টিচার তিনিই হচ্ছে শিক্ষার্থীদেরকে মোটিভেট করতে পারেন। তো এখানে যখন হচ্ছে যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে কি যে ছাত্রছাত্রীরা সঠিকভাবে তাদেরকে মোটিভেট করা যাচ্ছে না। তাদেরকে মোটিভেট না করার জন্য তারাও হচ্ছে বিষয়টা থেকে ধীরে ধীরে পিছিয়ে আসছে। আর হচ্ছে কি যে কোনো বিষয়ে তার একটা জটিলতা থাকে, তো সেই জটিলতাগুলো কাটাতে পারেন একমাত্র একজন যোগ্য শিক্ষক। যদি যোগ্য শিক্ষক থাকেন তাহলে এই জটিলতাগুলো কাটিয়ে ওঠা যাবে এবং শিক্ষার্থীরা হচ্ছে এই বিষয়ের প্রতি আগ্রহ হবে। তো এখানে তাহলে তার সমাধান কি রয়েছে না, সমাধান রয়েছে এখানে প্রশিক্ষিত সংস্কৃত শিক্ষক নিয়োগ করতে হবে। যদিও এখানে প্রশিক্ষিত সংস্কৃত শিক্ষক নিয়োগ করা হয়, কিন্তু এখানে যেটা হচ্ছে কোথাও যেন শিক্ষার্থীদেরকে মোটিভেট করার একটা অভাব দেখা যায়। তো সেখানে হচ্ছে একজন শিক্ষককে বুঝতে হবে পড়ানোর আগে, শিক্ষাদানের আগে তার গুরুত্বটা বোঝাতে হবে। গুরুত্বটা বুঝলে তবেই শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বাড়বে। প্রথমেই হচ্ছে একেবারে যে পাঠ্যক্রম যেটা তৈরি করা হবে সেটা যেন সহজ সরল হয়। প্রথমেই যদি হচ্ছে পাঠ্যক্রম জটিল রকমের পাঠ্যক্রম হয়, তাহলে দেখা যাবে যে শিক্ষার্থীদের মধ্যে সেই বিষয় পড়ার আগ্রহ থাকবে না। আরও কি না, সংস্কৃত ভাষার তার বিস্তার এবং তার সেটা যেন সঠিকভাবে তার প্রকাশ পায়, সেই জন্য কি হচ্ছে না, ছেলেমেয়েরা যাতে করে ভাষাটাকে আরও বেশি সহজ করে তুলতে পারে বা তাদের কাছে যেন ভাষাটা আরও বেশি যাতে সহজ হয়, যার জন্য হচ্ছে বিভিন্ন রকমের ওয়ার্কশপ করা যেতে পারে স্কুলগুলোতে। সেখানে সংস্কৃত গান, নাটক এবং গল্পের মাধ্যমে সংস্কৃত শেখানো যেতে পারে। তো শেষে কি বলা যেতে পারে, শেষে কি বলবো না, এটা হচ্ছে শুধু একটা ভাষা নয়, এটা আমাদের ঐতিহ্য, জ্ঞান এবং শেকড়ের সঙ্গে জুড়ে আছে। তার জন্য প্রাথমিক পর্যায়ে সংস্কৃত ভাষা জানাটা অত্যন্ত জরুরি। সংস্কৃত ভাষার যে ব্যাকরণ ও শব্দ গঠনের যুক্তিপূর্ণতা এবং কাঠামো ইউরোপীয় ভাষার উপর প্রভাব ফেলেছে, বা অন্ততপক্ষে তাদের সঙ্গে গভীর ঐতিহাসিক এবং ধ্বনিগত সম্পর্ক রয়েছে। তাই সংস্কৃত শেখার মাধ্যমে
একজন শিক্ষার্থী শুধু ভারতীয় ভাষাই নয়, ইংরেজি এবং অন্যান্য ইউরোপীয় ভাষার গঠনকেও আরও ভালোভাবে বুঝতে সক্ষম হবে। তো আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে।